গুড মর্নিং বন্ধুরা, আমি আবার একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো রোজই একই কথাই বলি, আজকে আর নতুন কিছু বলার চেষ্টা করব। আর আমার সকালবেলা যা যা কাজ থাকে, আমার যেটুকুনি কাজ থাকে সব হয়ে গেছে। একদম ঘর দর পরিষ্কার করে নিয়েছি, দুটো বিছানাই পুরো গুছানো হয়ে গেছে। এঘরের বিছানা, এঘরের বিছানা পুরো গুছানো কমপ্লিট। আর ঝাড়টা দিয়ে দিই আমি, কাকিমা এসে মুছে, আমার ঠাকুরের ওখানটা আমি মুছে নিই। আমি ঠাকুরের ওখানটা মুছে রেখে দিয়েছি, কাকিমা এসে বাদ বাকি কাজটা করবে। তো আমি আগে আজকে সকালবেলা টিফিনটা করে নেবো, রুটিটা করে নেবো, রুটি আর তরকারিটা করে নেবো। আর পুজো করতে আজকে আমার সময় লাগবে, যে সোমবার, তো সেই জন্য টিফিনটা করে পুজো করতে বসবো। আর এই টিফিন করতে গেলে আমার পুজো করা হয় না ভালো করে, ঠাকুরকে মন থেকে ডাকতে পারি না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে পুজো সারতে হয়। চৈত্র মাসটা সোমবারটা আমি নিরামিষই খাই, সেই জন্য সকালবেলা পড়ে যাসনি বাবা, পড়ে যাচ্ছিস। চৈত্র মাসের সোমবারে আমরা নিরামিষই খাই। হয়েছে সয়াবিন, সকালবেলা নিরামিষ একটু ভালো করে সয়াবিন আগে একটু করে ফেলি, বর খেয়ে চলে যাবে, বেলায় ভাত করবো। আজকে আমাকে একটু পোস্ট অফিসেও যেতে হবে, আমার কাজ আছে, আমাকে একটু বেরোতেই হবে আজকে, না বেরোলে চলবে না। সেই মতন কাজ শেষ করে নিই তাড়াতাড়ি। টিফিনের ঝামেলাটা না থাকলে ঠাকুরকে দেখবেন ভালো করে পুজো করা যায়, আর টিফিনের ঝামেলা থাকলে ঠাকুরকে ডাকা যায় বলে। টিফিন করবো না, সয়াবিনটা ভিজিয়ে দিয়েছি, সয়াবিনটা ভিজে রাখো। ততক্ষণে আমি আলু টালুগুলো কেটে নিই, আলু কেটে রুটি আটা মেখে আসছি। বন্ধুরা, আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তো গতকাল আমি ভিডিওটা স্টার্ট করেছি, সেটা শেষ করতে পারিনি। গতকাল আমি বলেছিলাম সকালবেলা আমার একটু কাজ আছে, আমাকে বেরোতে হবে, পোস্ট অফিসে যেতে হবে, ব্যাংকে যেতে হবে। তো সেই কাজগুলো নিয়ে বেরিয়েছিলাম। আর এতটাই রোদ্দুর, এতটাই গরম দিয়েছিল কালকে, যে কারণে আমি ভিডিও করতে পারিনি। আমার খুব গরমে কষ্ট হচ্ছিল, কারণ আমার বেশি পরিমাণে গরম লাগে। তো কালকে প্রচণ্ড পরিমাণে গরম লাগছিলো, শরীরটাও খারাপ লাগছিলো বলে, তাই জন্য আমি কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো আজকে আমি ভিডিওটা আবার সকালবেলা থেকে স্টার্ট করেছি। এখন বাজছে 9টা বাজতে 10 মিনিট বাকি থেকে আমি ভিডিওটা স্টার্ট করেছি। ঘরের কাজ হয়ে গেছে, এখনও কাকিমা আসেনি, কাকিমা আসলে কাকিমা কাজ করবে, আমি চলে এসেছি আবার। তো সকালবেলা রান্না বান্না দেখাইনি, কারণ আজকে সকালবেলা তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। ভাত, মাছের ঝাল হয়ে গেছে। সকালবেলা যে রুটি হয়নি, রুটির বদলে ভাত হয়েছে, তো ভাত খেয়ে যাবে বলেছিল, ভাত হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কমপ্লিট, কাজকর্ম সব কমপ্লিট। বৃষ্টি পড়ছিল বলে জামা কাপড় তুলে এনে সব ঘরে মেলে দিয়েছি। এখন একটুখানি হালকা রোদ্দুর দেখা দিচ্ছে, দেখো রোদ্দুর উঠেছে, চাদর ফাদরগুলো দিয়ে আসলে হতো গো ছাদে। তো যাই হোক, এখন উনি বাড়ি চলে এসেছেন, এসে বলছে কাজ হয়নি, যেহেতু বৃষ্টি পড়ছিল, আউটডোরে কাজ হচ্ছে, তো ওই জন্য কাজ হয়নি। বললো চলো একটু ঘুরে আসি কোথা থেকে। বললাম কোথায় যাবে, বলে চলো যাই, বার তো হই আগে বাইরে, তারপরে দেখা যাবে। তো স্নান করে নিয়েছি, চুলে শ্যাম্পু করে স্নান করে নিয়েছি, এবারে রেডি হয়ে তারপরে আপনাদেরকে দেখাবো
কি পরলাম, কি রেডি হলাম, কি শাড়ি পরবো না চুড়িদার পরবো দেখি। তো চলুন আগে রেডি হয়ে আসছি। রেডি হয়ে গেছি, একটু চুলটাকে ঠিক করে নিয়ে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠেছে। একটু সিরাম না দিলে না চুলটায়, অনেক কষ্ট করে ঠিক করেছি, সিরামটা দিয়ে নি, জট পড়ে যাবে তো, সিরাম দিলে জটটা ছেড়ে যায়। চুল ছেড়ে কোথাও বার হই না, চুল বেঁধেই যায়। এই জায়গাটাকে আমাদের এখানে এয়ারপোর্ট বলা হয়। এয়ারপোর্টই এখানে, মানে যাতায়াতে প্লেন না, এখানে শেখানো হয় এয়ারপোর্ট। এই যে সামনে কাঁটাতার দিয়ে ঘেরা রাস্তাটা, পুরোটাই এয়ারপোর্টের মাঠ। আর ও যে দূরে চা জঙ্গলটা চলে এসছে, ওই যে দূরে দেখা যাচ্ছে, ওখানে সমস্ত প্লেনগুলো থাকে লাল রঙের। মাঠটা কোথায়? বাবা কি গরম হচ্ছিল বাইরে। যাই হোক, ভালোই, বেশ অনেক দিন বাদে এলাম বলো। এই হলে লাস্ট আমরা কি দেখে গেছি, গডজিলা না, ডাইনোসরের সে মুভিটা। তুমি, আমি আর মেয়ে তিনজনে এলাম গডজিলা। লাস্ট মোমেন্টে টিকিট পেয়েছি, তাই। এটা কত গো আমাদের? এটা আমাদের G28 আর 29, তাই তো, 28, 29। ভালো জায়গায়। বাইরে প্রচণ্ড গরম ছিল, গরম থেকে Delicious Bailey's finest potatoes. নিজের জন্য সব কিছু। ছিল, পারিনি তো, আমি তো দেখে যেটা বুঝলাম, নরেন্দ্র মোদী যেটা আর কি করতে চেয়েছে সেটা কি ঠিক বলেছে, মানে এই মুভিটা নিয়ে তোমার কি মতামত? হ্যাঁ, নরেন্দ্র মোদী বলছে যে নাকি এই মুভিটা যা করেছে উনি নাকি হিরো, সেটা কি ঠিক? প্রথম কথা হলো, আমি এর ফার্স্ট পার্ট যেটা ধুরন্ধর ছিল সেটা মোবাইলে দেখেছিলাম, আমার মোবাইলে। তো সেটা একটা থ্রিলার সিনেমা ছিল, তাতে আমাদের ইন্ডিয়ান র এজেন্টদের একটা অবিশ্বাস্য জার্নি দেখানো হয়েছিল। তো ভালো লেগেছে, আর এই ধরনের সিনেমা আমার ভালো লাগে বলে সেকেন্ড পার্টটা দেখার খুবই আগ্রহ ছিল, বাট সেটা ইলেকশনের গায়ের চাপে হচ্ছিল না। তো আজকে সেটা কোনোভাবে হয়েছে,
তো যেটা বুঝলাম প্রথমেই বলি যে এটাকে ধুরন্ধর 2 বলা যায় না। হ্যাঁ, র এজেন্টের উপরে যারা ভালোবাসে বা এই ধরনের থ্রিলার মুভি দেখতে তাদের ভালো লাগবে, কিন্তু সাথে সাথে এটা ফেসবুকে খুব কয়েকদিন ধরে চলছিল যে এটা বিজেপিকে প্রমোট করার জন্য বানানো হয়েছে, এটা নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীত্বে ভারতের র এজেন্ট বা ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো এরা কী ধরনের কাজ করছে, খুব বিশাল সাকসেসফুল একটা এরকম কিছু না। অ্যাকচুয়ালি যা বুঝতে পারছি বারে বারে প্রমোট করার একটা চেষ্টা আছে সিনেমাটাতে, কিন্তু ভুলে পড়া। যদি এটাকে কেউ বিজেপির পক্ষে কথা বলতে চায় বা প্রধানমন্ত্রীর সাফল্য হিসাবে দেখতে চায়, তাহলে সে যদি 10টা যুক্তি দেখাতে পারে, আমি 10,000 যুক্তি দেখাতে পারবো যে এটার সাথে মোদির সরকারের সাফল্যের কোনো কিছু নেই। ঠিক আছে, বাস্তব ভিত্তিক কোনো যুক্তি কেউ দেখাতে পারবে না। টাচ করার চেষ্টা করছে কিছু কিছু সেন্সিটিভ বিষয়, বাট দাউদ ইব্রাহিমের ব্যাপারটাও কি সত্যি? ওটাই তো সিনেমাটিক করে দেখানোর চেষ্টা করা হয়েছে। হ্যাঁ, অ্যাকচুয়ালি ইন্ডিয়ান র এজেন্সির যে অপারেশনগুলো হয় বা মিলিটারি এজেন্সি বা আমাদের এয়ারফোর্স ডিফেন্সের যে সমস্ত যত আমাদের এগুলো আছে, মানে সাফল্যের যে কাহিনীগুলো আছে, তার মধ্যে বহু অজানা থাকে। তো সবটা পাবলিশ করা হয় না, কিন্তু যেহেতু মুভি এটাকে সিনেমাটিক করার জন্য কিছু অ্যাড করা হয়েছে। হ্যাঁ, তো সেটা আমরা যারা এই পলিটিক্সের সাথে অল্প বিস্তর একটু জড়িয়ে আছি বা এগুলো নিয়ে চর্চা করি, তারা বুঝতে পারছি কোনটা এক্সট্রাঅর্ডিনারি করে জোড়া হয়েছে, কোনটাতে জোর করে প্রমোট করা হচ্ছে, আর হ্যাঁ কোনটা সিনেমার স্বার্থে করা হয়েছে। এই 3-4টে বিষয় আছে। ওভারঅল বোরিং হওয়ার কিছু নেই, মানে 2 মিনিটও স্ক্রিন থেকে চোখ সরানো যাবে না। সারা 3 ঘন্টার মুভি সারাক্ষণই মনে হবে একটা উৎকণ্ঠার সাথে সিনেমাটা দেখতে হচ্ছে। ওভারঅল গ্রাফিক্স ইজ ভেরি স্ট্রং, সাউথ মুভির মতো হয়েছে। আর নোটবন্দিটা নিয়ে ওটা নরেন্দ্র মোদী গেম, ওটাই বলছি, ওটা পুরো ফ্লপ হয়ে গেছে। আর এটা সম্পূর্ণ নরেন্দ্র মোদী সরকার তেল 2014 সালে, আর এটা 2002 সাল আর 2004 সালের ঘটনা দেখাচ্ছে, মানে কংগ্রেসের আমলের ঘটনা এগুলো সব। সবচেয়ে বড় কথা আমাদের যে যিনি অজিত দোভাল স্যার আছেন, ইন্ডিয়ার জেমস বন্ড বলা হয়, অজিত দোভাল স্যারের সাফল্যের কাহিনী কিন্তু এই 2014 সালের পর থেকে শুরু হয়নি। অজিত দোভাল স্যার অমৃতসরে যেদিন সন্ত্রাসবাদী হামলা হলো, যেদিন অমৃতসর আমি বলতে চাইছি পাঞ্জাবের স্বর্ণ মন্দির, হ্যাঁ সেটা তো সন্ত্রাসবাদী হামলা হলো, বা যখন কাশ্মীরে এত হামলা হচ্ছিল, বা যখন আমাদের কান্দাহারে বিমান অপহরণ করা নিয়ে গেল, তো এই সমস্ত ঘটনার সাথে সবটাতে অজিত দোভাল সক্রিয়ভাবে কাজ করে গেছেন। এমন নয় যে 14 সালের পর থেকে এই ভদ্রলোক ইন্ডিয়ার একদম জেমস বন্ড, তা না, কিন্তু ইনি কিন্তু মনমোহন সিং সরকারের আমলের একজন দক্ষ অফিসার, দুধে অফিসার। হ্যাঁ, তো সেই বিষয়গুলোকে চাপা দিয়ে শুধু নয়া ইন্ডিয়া, ঘর মে ঘুষকে মারেঙ্গে, এইগুলো একটু বেশি করা হচ্ছে, বিজেপিকে প্রমোট করা হচ্ছে। আগেও ঘরে ঢুকে মেরেছিল। হ্যাঁ, আর যদি সত্যি এটা বলতে হয় যে ঘর মে ঘুষকে মার রা হ্যায় আভি কা ইন্ডিয়া, তো এটার সাথে সাথে এটাও বলতে হবে যে আগের ইন্ডিয়াতে এত দেশের মধ্যে অ্যাটাক করতে পারতো না পাকিস্তানি জঙ্গিরা। 2014 সালের পর থেকে আজ 2026 সাল, এতবার দেশে হানা মেরেছে পাকিস্তানি জঙ্গিরা। যদি সাফল্যের কাহিনী তোমার হতে পারে, তাহলে ব্যর্থতার কাহিনীও তোমার হবে। তুমি যদি মনে করো ঘরে ঢুকে মারছো তোমার সৈনিক, তুমি আগে মারছো না, আগে তারা এসে মারছে, তুমি তার বদলা নিচ্ছ। 56 ইঞ্চি তো তখন হবে যখন তুমি ঘরে ঢুকে মারবে। পেহেলগামে কতগুলো লোককে মারার পর তুমি 2 সোলজারকে মেরে দিয়েছো, কী হয়েছে? ইন্ডিয়ার যে 30 জন মারা গেল। পুলওয়ামাতে যখন এত সৈন্য মারা গেল, আগে ওরা ঢুকে মারছে, তোমার আমলে মারছে। সুতরাং ব্যর্থতাটা বেশি করে আছে, প্রমোট করার কিছু নেই। ওভারঅল মুভিটা ভালো, ঠিক আছে, জোর করে কোনো পলিটিক্যাল সবাই কিছু না। হ্যাঁ, এই মুভি নিয়ে বিজেপির কোনো কৃতিত্ব নেই। এছাড়া মুভিটা খুব ভালো, ফাটাফাটি মুভি। আমার তো কি শরীর খারাপ লাগছিল, তাই না? ওই মুভিটা সাউথের মতো করে মারছে, কি বিচ্ছিরি ভাবে মারছে, আর অর্জুন রামপালের মৃত্যুটা তো যা প্যাথেটিক, বাবারে বাবা, পা কেটে নিল। মুভিটা খুবই ভালো।
যারা আমার মতন কমজোয়ারি আছো তারা একটুখানি রেডি হয়ে যেও, হয়তো শরীর খারাপ লাগতে পারে। আমারও শরীর খারাপ লাগছিল, বমি বমি পাচ্ছিলাম, কেমন অস্বস্তি হচ্ছিল, ঠান্ডা লাগছে, গরম লাগছে, অস্বস্তি হচ্ছে। যাই হোক, আপনারাও যদি যান দেখুন, খুব ভালো মুভি, অবশ্যই সবাই দেখুন। রণবীর কাপুরের অভিনয় খুব ভালো। তো আজকের মতো ভিডিওটা নট অনলি অ্যাক্টিং, ওভারঅল মানে কোরিওগ্রাফি বা ড্রেস ডিজাইনার যিনি ড্রেস আছেন, ডিজাইনার এটা হ্যাঁ, মেকআপ আর্টিস্ট, হ্যাঁ, ফার্স্ট অফ অল এডিটিং, হ্যাঁ, তো এই বিষয়গুলো আর এতটাই ওই strong ওই হয়েছে। ছেলেগুলোকে সবার যে 2002 সালে যে ট্রেনিং হয়েছিল, ওরা কি ট্রেনিং দেখালো লাস্টে, গেঞ্জির পিছনে সব লেখা ছিল, এটা কি ট্রেনিং? এটা হচ্ছে তোমার বলিদান। বলিদান। বলিদান বলে যে 2002 সালে ছেলেগুলো সমস্ত যে কটা এজেন্সি ছিল, একটা ইন্ডিয়ান র একটা গোপন কিছু সিলেক্টেড অফিসারকে নিয়ে তারা একটা টিম করেছিল যারা এই কোবরা অপারেশনগুলো চালাতে পারে। তা সেই তাদের ট্রেনিংটা দেখিয়েছে, তাদের একটা নাম দেওয়া হয়েছে বলিদান। হ্যাঁ, তো এই সবই তো মানে মনমোহন সিং সরকার বা তার আগে এনডিএ সরকারের যখন এই ছিলেন আমাদের অটল বিহারী বাজপেয়ী ছিলেন, হ্যাঁ, তো সেই সময়কার সময় তো ওভারঅল বিষয়টা এখন 2014 সালের পর থেকে প্রধানমন্ত্রীর কৃতিত্ব, এই সমস্তগুলো না ভেবে একটা সিনেমা দেখতে যাচ্ছি ভেবে দেখতে গেলে আনন্দ পাওয়া যাবে, এটা হচ্ছে কথা। অনেকেই বলছে, তো হলেও বলছিল, আলোচনা করছে যে এখানে বিজেপির কোনো কৃতিত্ব নেই, যারা সিনেমাটা ভালো করে দেখবে তারা বুঝতে পারবে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে আমার তরফ থেকে জানাচ্ছি শুভরাত্রি, সবাই ভালো থাকবেন। ও আমরা ওখানে খেয়েছি কফি, চিকেন প্যাটিস, পপকর্ন, চিপস, আমরা এইগুলো খেয়েছি। আর আর খেয়েছি, প্রথমে ঢোকার আগে খেয়েছিলাম চা। দুপুরবেলা তো 3:30 সময় মাথাটা যন্ত্রণা করছিলো বলে একটুখানি চা খেলাম 3টের সময়, দুজনে একটুখানি এক জায়গায় বসে, আর তারপরে হলের মধ্যে এগুলো খেয়েছিলাম। ব্যাস এইটুখানি আজকে ছিল। তো হলের ভিতরে তো ওই জন্যে দেখাতে পারিনি, এছাড়া সব ভালো হয়েছে। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শুভরাত্রি সবাইকে, টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।